আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অধ্যায়ের ষষ্ঠ সেশন। এই ষষ্ঠ সেশনটি নিয়ে আলোচনা করব এবং ষষ্ঠ সেশনটি রয়েছে 47 নম্বর পেজে। গত কিছুদিনে তোমাদের গাছটা কতটুকু বা কতখানি বেড়ে উঠলো, একটা আলাদা ডায়েরিতে এক সপ্তাহ অন্তর অন্তর কতটুকু বড় হচ্ছে তা নোট করে রাখো। আর গাছটির যত্ন নিতে তুমি কি কি ব্যবহার করেছো তাও লিখে রাখো। তো প্রথমে আমাদের এই প্রশ্নটার উত্তর লিখতে হবে। গত কিছুদিনে তোমাদের গাছটা কতখানি বেড়ে উঠলো, এটার উত্তর। তো আমরা এইভাবে লেখা শুরু করতে পারি যে সাপ্তাহিক বৃদ্ধির রেকর্ড এবং গাছটির প্রতি গাছটির যত্নে করণীয়। প্রথম সপ্তাহে মনে করো 3 সেন্টিমিটার লম্বা হলো, সূর্যের আলো নিশ্চিত। আচ্ছা, দ্বিতীয় সপ্তাহে 2.5 সেন্টিমিটার লম্বা হলো, তৃতীয় সপ্তাহে 3 সেন্টিমিটার লম্বা হলো, তারপর চতুর্থ 3.5 সেন্টিমিটার লম্বা হলো, সপ্তম সপ্তাহে 2.5, তারপরে 2.7 সেন্টিমিটার, তারপরে 3 সেন্টিমিটার, তারপরে 2.5 সেন্টিমিটার, তারপর নবম সপ্তাহে 3 সেন্টিমিটার, তারপর 2 সেন্টিমিটার, এরকম। তো প্রত্যেকটা সপ্তাহটা রেকর্ড করতে বলা হয়েছিল, তো আমরা এখানে এইভাবে রেকর্ড করে রাখতে পারি। দেখো, সূর্যের আলো নিশ্চিত করেছি, নিয়মিত পানি দিয়েছি, শক্ত কাঠির সঙ্গে চারা গাছটি বেঁধে দিয়েছি যাতে তা সোজা হয়ে দাঁড়াতে পারে। গাছের গোড়ায় জৈব সার প্রয়োগ করেছি, অতিরিক্ত ডালপাতা ছাঁটাই করেছি, গাছের চারপাশে বেড়া দিয়েছি যেন গরু ছাগল এসে গাছটি নষ্ট করতে না পারে। তারপর চারার গোড়ায় জন্মানো আগাছা পরিষ্কার করেছি, চারার বৃদ্ধির জন্য প্রয়োজন অনুসারে ইউরিয়া সার প্রয়োগ করেছি। এই কাজগুলো আমরা করেছি, ঠিক আছে। এইভাবে তুমি অন্যান্য কিছু লিখতে পারো, মানে গাছের যত্ন নিতে যা যা করতে হয় সেগুলো লিখতে পারো। এরপরে আমাদেরকে বলা হয়েছে যে এই কাজটি, যে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কিভাবে তুমি বা তোমার সবুজ বন্ধু বেড়ে উঠেছো, মানে কিভাবে তুমি বা তোমার সবুজ বন্ধু কিভাবে বেড়ে উঠে তা জেনেছো, মানে কিভাবে বেড়ে ওঠে তা সেটা জেনেছো। এখন শরীরে ক্ষুদ্র কোষের ক্ষুদ্রতম নিউক্লিয়াসের ভেতরে কি নিয়ন্ত্রিত সুশৃঙ্খল ভাবে এই কোষ বিভাজন প্রক্রিয়া চলতে থাকে ভেবেছো? আচ্ছা, কখনো কখনো যদি এই প্রক্রিয়া নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সেই শৃঙ্খলার মধ্যে কি ঘটবে? অনুসন্ধানী পাঠ থেকে আমাদের সেটা জেনে লিখতে হবে। দেখো, আমরা জেনে এটা লিখতে পারি যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা থেকে দুইটি থেকে 4টি এভাবে কোষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি জীবের বিভিন্ন অভ্যন্তরীণ ও বাহ্যিক প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়। জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় অবস্থায় বিভিন্ন প্রভাবকের উপস্থিতি বা অনুপস্থিতির কারণে কোষের অনিয়ন্ত্রিত বিভাজনের ফলে টিউমার সৃষ্টি হয়, যা পরবর্তীকালে ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। গবেষণায় দেখা গিয়েছে বিভিন্ন রোগ জীবাণু, তারপরে রাসায়নিক পদার্থ কিংবা তেজস্ক্রিয়তা ইত্যাদি অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনে বাহ্যিক প্রভাবক হিসেবে কাজ করে। যকৃৎ, ফুসফুস, মস্তিষ্ক, স্তন, ত্বক, কোলন এরকম প্রাণী দেহের প্রায় সকল অঙ্গে ক্যান্সার হতে পারে। তো এটা হচ্ছে আমাদের এটার উত্তর। এই যে এখানে যেটা ছিল সেটার উত্তর। এখন আমাদের যেটা করতে হবে, আগের মতোই দলে ভাগ হয়ে মিওসিস কোষ বিভাজন সম্পর্কে পড়ে নাও। ক্লাসে সবার সঙ্গে মিওসিস কোষ বিভাজনের পুরো প্রক্রিয়াটি নিয়ে আলোচনা করো। তো আমরা এখন সেই প্রক্রিয়াটি নিয়ে আলোচনা করব। দেখো, মিওসিস কোষ বিভাজন কাকে বলা হয়? মিওসিস যে বিভাজনে নিউক্লিয়াস পরপর 2বার এবং ক্রোমোজোম 1বার করে বিভক্ত হয়ে মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যুক্ত 4টি অপত্য কোষ সৃষ্টি হয়, তাকে মিওসিস কোষ বিভাজন বলা হয়। এখন মিওসিস কোষ বিভাজনের 2টা ধাপ থাকে, মানে 2টা প্রক্রিয়া, মিওসিস 1 এবং মিওসিস 2। এই 2টি প্রধান পর্যায়ে ভাগ করা হয়। প্রথম মিওসিস পর্যায় 1, এটা প্রতি জোড়া ক্রোমোজোম থেকে একটি করে ক্রোমোজোমগুলো নিয়ে 2টি কোষ তৈরি হয়। দ্বিতীয় বিভাজনটি মাইটোসিস বিভাজনের অনুরূপ হয়ে যায়, অর্থাৎ প্রথম বিভাজনে উৎপন্ন প্রতিটি কোষ পুনরায় বিভাজিত হয়ে 2টি করে মোট 4টি অপত্য কোষের সৃষ্টি করে। মিওসিস 1 পর্যায়কে আবার প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ, টেলোফেজ 1 এই 4টি মূল পর্যায়ে ভাগ করা হয়েছে। একইভাবে মিওসিস 2-তে এটাকেও প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2 এই 4টি পর্যায়ে ভাগ করা হয়েছে। তো আমরা এখন এই যে 4টা পর্যায়ে ভাগ করা হয়েছে সেই পর্যায়গুলো একটু দেখব। যেমন এখানে দেখো, ডিপ্লয়েড কোষ, এখানে ডিপ্লয়েড কোষে কয়টা, এরকম দেখো 2টা ক্রোমোজোম রয়েছে, দেখছো? প্রতিটি ক্রোমোজোমে 2টি করে থাকে। এই যে 2টা আছে, একটা সাদা একটা কালো করে দেখানো হয়েছে।
এখন ইন্টারফেজে কি হয়, ইন্টারফেজে ক্রোমোজোম দুইটি আরেকটি করে অনুলিপন করে। মানে দেখো এখানে দুইটা ছিল না, এখানে চারটা হয়ে গেছে, ওই যে কালো দুইটা হয়ে গেছে, সাদাটাও দুইটা হয়ে গেছে। প্রোফেজ 1 ধাপে কি হয়, ক্রোমোজোম গুলো নিজেদের মধ্যে জোড়া বাঁধে, পরস্পরের মধ্যে ডিএনএ বিনিময় করে ক্রসিং ওভার করে। দেখছো এরকম একটা ক্রস করেছে, এরকম দেখছো এখানে কালো দুইটা এরকম হয়েছে, আর যে সাদা দুইটা, দেখো এখানে দুইটা, এই যে দুইটা কালো যে ক্রোমোজোম ছিল তাই মিলে এরা কি করছে, এরকম ক্রস করেছে। সাদাগুলো এরকম একটার সাথে আর একটা বিনিময় করবে, ক্রস ওভার করবে, কি ক্রসিং ওভার। মেটাফেজ 1 এ দেখছি একটার উপর একটা এরকম বসে যায়, ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়ে যায়। এবার অ্যানাফেজ ধাপে কি হয়, দেখো এরা কাছাকাছি তো আসলো, ঠিক আছে, এই যে এটা মনে করো কাছাকাছি আসলো, আসার পরে এই যে একটার সাথে আর একটা ক্রসিং ওভার হবে, যে ক্রসিং ওভার হলে এখন দেখো একটা এই যে যেটা কালোটা ছিল, কালোটার দেখছো কালোটার একটা অংশ সাদাটার মধ্যে যাবে, আর সাদাটার একটা অংশ কালোটার ভিতর চলে যাবে, এইরকম দেখছো এই যে এই অংশটা ছিঁড়ে গেছে, আর এখানে এই অংশটা ছিঁড়ে এইদিকে চলে আসলো, ঠিক আছে, এরকম করে এইভাবে হয়ে যাবে। এবার দুইটা হয়ে যাচ্ছে, এবার মাঝখান থেকে ক্রোমোজোম গুলো দুই মেরুর দিকে আকর্ষিত হবে, দুই পাশ দুই দিকে চলে যাবে। টেলোফেজ 1 ও সাইটোকাইনেসিস কি হয়, দেখছো মাঝখানে এই যে এই অংশটা ভিতরের দিকে ঢুকতে থাকে, দেখছো এরকম ঢুকে একসময় এরকম কি হয়ে যাবে, কোষের মধ্যভাগে সংকুচিত হয়, পরে প্রোফেজ 2 তে এটা দুই ভাগে ভাগ হবে, দুটি অপত্য কোষে বিভক্ত হয়ে যায়। এরপরে মেটাফেজ 2 তে কি হয়, ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়ে যায়, বিষুবীয় মাঝখানে। এরপরে অ্যানাফেজ 2 তে কি হয়, ক্রোমোজোম গুলো দুই মেরুর দিকে আবর্তিত হয়ে যায়, দুই দিকে, এই যে এইদিকে একটা মেরু এইদিকে চলে যায়। টেলোফেজ 2 এবং সাইটোকাইনেসে কি হয়, এরকম ভিতরের দিকে ঢুকতে থাকে, দেখছো ভিতরের দিকে ঢুকতে কোষের মধ্যভাগ সংকুচিত হয়, সংকুচিত হলে এইবার দেখো চারটি হ্যাপ্লয়েড কোষে বিভক্ত হয়ে যায়। দেখছো একটা আছে ওই যে একটা কালো, পুরোপুরি পিওর কালো, পিওর একটা সাদা, একটা আছে দেখো ওই যে উপরে নিচে কালো, এই যে একটা এই রঙের, একটা এই রঙের, ঠিক আছে এইভাবে। এক জোড়া ক্রোমোজোমের একটা হ্যাপ্লয়েড কোষ, ডিপ্লয়েড কোষ মিয়োসিস প্রক্রিয়ায় একটা ক্রোমোজোম সংবলিত চারটি হ্যাপ্লয়েড কোষে বিভাজিত হয়েছে। এটা আমরা হয়ে গেল দেখলাম। এরপরে আরো আছে আমাদের মেটাফেজ 1 এ কি হয়, ওই চিত্র দেখে তো আমরা দেখেছি, এই যেখানে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়ে যায়, সেটা আমরা দেখলাম। অ্যানাফেজ ধাপে কি হয়, ক্রোমোজোম দুই মেরুর দিকে চলে যায়। টেলোফেজ 1 এ কি হয়, এবং সাইটোকাইনেসিসে কোষের মধ্যভাগ সংকুচিত হয়ে যায়। প্রোফেজ 2 তে কি হয়, দুটি অপত্য কোষে বিভক্ত হয়। মেটাফেজ 2 তে কি হয়, অপত্য কোষের ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়ে যায়। অ্যানাফেজ 2 তে কি হয়, ক্রোমাটিড গুলো দুই মেরুর দিকে আকর্ষিত হয়ে যায়। আর টেলোফেজ 2 তে এবং সাইটোকাইনেসিসে কোষের মধ্যভাগ সংকুচিত হয়ে চারটি হ্যাপ্লয়েড কোষে বিভক্ত হয়ে যায়, সেরকম। তো মিয়োসিস কোষ বিভাজনের গুরুত্ব, মিয়োসিস কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম। নিচে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় উল্লেখ করা হলো, যেমন ডিপ্লয়েড জীবে মিয়োসিসের ফলে গ্যামিট বা জনন কোষ তৈরি হয়, যৌন প্রক্রিয়ার জনন কোষের মাধ্যমে মিলনের মাধ্যমে বংশ বিস্তার হয় বলে মিয়োসিস কোষ বিভাজন ব্যতীত জীবের বংশবৃদ্ধি সম্ভব নয়। বংশানুক্রমে প্রজাতির সক্রিয়তা রক্ষা করার জন্য ক্রোমোজোম সংখ্যা সঠিক থাকতে হয়, মিয়োসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। মিয়োসিস কোষ বিভাজনে জনন কোষের ক্রসিং ওভারের ফলে জীবজগতে বৈচিত্র্যের সৃষ্টি হয়। এটা হচ্ছে এটার উত্তর। এরপর আমাদেরকে বলা হয়েছে যে লাস্টে মাইটোসিস এবং মিয়োসিস কোষ বিভাজনের মূল পার্থক্য, মূল যে পার্থক্যটা, সেই পার্থক্যটা লিখতে বলা হয়েছে। দেখো সে পার্থক্য, মাইটোসিস এবং এখানে মিয়োসিসের পার্থক্য। জীবের দেহ কোষে ঘটে, আর এটা আছে মাতৃকোষে ঘটে, জনন কোষে মাতৃকোষে ঘটে। বিভাজন দেহ কোষে সংগঠিত হয় বলে দেহের বৃদ্ধি ঘটে, আর বিভাজন জীবের জনন মাতৃকোষে সংগঠিত হয় বলে গ্যামেট তৈরি হয়। কোষ একবারেই বিভাজিত হয়, আর কোষ দুইবার বিভাজিত হয়, মানে মাইটোটিক এবং মাইটোটিক 2। আচ্ছা, এখানে মাইটোটিক 1 আর মাইটোটিক 2 মানে ওই যে মিয়োসিস 1 মিয়োসিস 2 এরকম একই। তারপর প্রতিটি বিভাজনের শুরুতে ইন্টারফেজ সংগঠিত হয়, আর শুধুমাত্র মিয়োসিস 1 এ ইন্টারফেজ সংগঠিত হয়, মিয়োসিস 2 তে হয় না। আমরা তো একটা দেখলাম ডিএনএ প্রতিলিপি ইন্টারফেজ 1 এ ঘটে, আর ডিএনএ প্রতিলিপি ইন্টারফেজ 1 এ ঘটে, কিন্তু ইন্টারফেজ 2 হয় না, ঘটেই না, হয় না। একবার কোষ বিভাজন একবার ডিএনএ প্রতিলিপন হয়, দুইবার কোষ বিভাজনে একবার ডিএনএ প্রতিলিপন হয়। তারপর প্রোফেজ পর্যায়কাল অল্প, সাধারণত কয়েক ঘন্টা, আর প্রোফেজ সংগঠিত তুলনামূলক অনেক বেশি সময়, কয়েকদিন পর্যন্ত লাগতে পারে।
কোষ এবং ক্রোমোজোমের একবার করে বিভাজন হয়, এখানে দুইবার। দেখো এখানে কোষ দুইবার কিন্তু ক্রোমোজোম একবার বিভাজন। এটা হচ্ছে পার্থক্য। তো আরো অনেক পার্থক্য রয়েছে, তোমরা চাইলে যে কোনো কিছু লিখতে পারো। এটা হচ্ছে নমুনা উত্তর ছিল। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা সপ্তম ও অষ্টম সেশন নিয়ে আলোচনা করবো। আজকের ক্লাসটি পর্যন্ত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।